বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব তোমাদের পাবলিক ফাইন্যান্স অর্থাৎ সরকারি অর্থ ব্যবস্থা। এইটার উপর আজকে 13 নম্বর লেকচারটা রেকর্ড করছি 24/6/2026। এর আগে বলে রাখি, তোমরা যদি ইউটিউব আমার চ্যানেলে হোমে গিয়ে হোম থেকে প্লেলিস্ট যেটা আছে, এখানে সব কোর্স সাজানো আছে, লেখা আছে, ওইটাতে ক্লিক করে যদি তৃতীয় বর্ষে যাও তাহলে দেখবে সেখানে তৃতীয় বর্ষের ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, আন্তর্জাতিক অর্থনীতি কোর্স কমপ্লিট করে দেওয়া আছে। আন্তর্জাতিক অর্থনীতির উপর একটি বইও আছে, যেটা রকমারিতে সার্চ করলে পাবে, অথবা আমার ইউটিউবের ভিডিওতে বলা আছে কিভাবে পেতে পারো। আর সরকারি অর্থ ব্যবস্থার উপর ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছে। আমার পরিচয় তো জানো, প্রফেসর আকমল হোসেন। আমি বর্তমানে এই যে 24/6/2026 মানে আজ পর্যন্ত সিলেট এমসি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছি। তোমরা অনেকেই আমাকে মালিহা স্যার হিসাবে চিনো। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বার্ডেন অফ ট্যাক্সেশন। বার্ডেন অফ ট্যাক্সেশন, এই বার্ডেন অফ ট্যাক্সেশনে আমরা বাংলায় যদি বলি করভার, এবং এখানে আমরা করভার জিনিসটাকে এটা বোঝার চেষ্টা করব। করভার বন্টনের যে নীতিমালা সেগুলো আলোচনা করব। নীতিমালার ভিতরে স্বেচ্ছা বিনিময় তত্ত্ব আছে, ভলান্টারি অ্যাপ্রোচ থিওরি, যেটা আমরা গণদ্রব্যের ক্ষেত্রে আলোচনা করেছি, এখানে আর আলোচনা করার প্রয়োজন নাই। এখানে মূলত গুরুত্ব দিয়ে আলোচনা করব কর প্রদানের সামর্থ্য নীতি তত্ত্ব, অ্যাবিলিটি টু পে। এইটা আমরা মূলত গুরুত্ব দিয়ে কি করব, আলোচনা করব। তবে এই আলোচনায় আস্তে আস্তে আমাকে কি করতে হবে, যেতে হবে। প্রথমে বোঝার চেষ্টা করি যে বার্ডেন অফ ট্যাক্সেশন বাংলায় যেটাকে বলা হয় করভার কি। যদি তোমাকে বলে করভার কি, তাহলে এটার উত্তর হচ্ছে একজন করদাতা সরকারকে কর পরিশোধের কারণে সে আর্থিকভাবে এবং প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তিগতভাবে যে সমস্ত বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেগুলোই হচ্ছে কি, করভার। আবারও বলছি, একজন করদাতা সরকারকে কর পরিশোধের কারণে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আবার তার কর্মস্পৃহা, উৎপাদনশীলতা, এগুলোর উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে। সামগ্রিকভাবে অর্থনীতিতে উৎপাদন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর নেতিবাচক প্রভাব পড়ে। এগুলোকে আমরা সম্মিলিতভাবে বলি কর ভার, বার্ডেন অফ ট্যাক্সেশন। এই কর ভার দুই ধরনের। একটা হচ্ছে মনিটারি বার্ডেন, একটা কি বলেছি, মনিটারি বার্ডেন, ঠিক আছে। একটা হচ্ছে মনিটারি বার্ডেন, এইটাকে বলা হয় করের আর্থিক বোঝা। মনিটারি বার্ডেন কি, এটা হচ্ছে করের কি, আর্থিক বোঝা। এই করের আর্থিক বোঝা দুই ধরনের হয়। একটা হচ্ছে ডাইরেক্ট
মনিটারি বার্ডেন, একটা কি বলেছি ডাইরেক্ট মনিটারি বার্ডেন, আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন। আবারও বলছি, করের যে আর্থিক ভার, যেটাকে আমরা মনিটারি বার্ডেন বলি, সেটা হচ্ছে দুই প্রকার। করের ভার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্থিক ভার, আর একটা হচ্ছে প্রকৃত ভার। আর্থিক ভারকে আমরা ইংরেজিতে বলি মনিটারি বার্ডেন, এবং প্রকৃত ভারকে আমরা ইংরেজিতে বলি রিয়েল বার্ডেন। এই আর্থিক ভারটা মানে মনিটারি বার্ডেন আবার দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট মনিটারি বার্ডেন, একটা হচ্ছে ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন। ডাইরেক্ট মনিটারি বার্ডেন কি? ডাইরেক্ট মনিটারি বার্ডেন হচ্ছে আমার উপর কর পড়েছে 25,000 টাকা, আমি সরকারের রাজস্ব অফিসে গিয়ে বা কর অফিসে গিয়ে আমি 25,000 টাকা কর পরিশোধ করলাম। আমি 25,000 টাকার কর পরিশোধ করলাম। এই যে 25,000 টাকার কর আমি পরিশোধ করলাম, এই 25,000 টাকার কর পরিশোধ করার কারণে আমার আর্থিক সম্পদ 25,000 টাকা কমে গেল, এবং এই কমে যাওয়ার কারণে আমার উপর যে মানসিক কষ্ট বা আমার উপর যে বিরূপ যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে আমার নিজের, কারণ কেউ স্বেচ্ছায় টাকা দিতে চায় না। সরকার যখন বাধ্যতামূলক এই টাকাটা কর হিসেবে নিয়ে যাবে, এই যে আমার 25,000 টাকার আর্থিক সম্পদ কমে গেল, সরাসরি আমি ক্ষতিগ্রস্ত হলাম। এইটাকে বলা হয় করের ডাইরেক্ট মনিটারি বার্ডেন, অর্থাৎ সরাসরি আর্থিক প্রভাব। তাহলে সরাসরি আর্থিক প্রভাবটা কি? আমি কর অফিসে 25,000 টাকা কর পরিশোধ করেছি, এটা হচ্ছে আমার উপর করের প্রত্যক্ষ আর্থিক ভার, ডাইরেক্ট মনিটারি বার্ডেন ইংরেজিতে বলে। এবিসি কোম্পানি সে সরকারকে বছরে 20 লক্ষ টাকার কর পরিশোধ করেছে, অতএব এবিসি কোম্পানির ডাইরেক্ট মনিটারি বার্ডেন হচ্ছে 20 লক্ষ টাকা। এখন আসো ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন কি? ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন হচ্ছে আমাকে যে এই ট্যাক্স দিতে হবে, ধরো ইনকাম ট্যাক্সের ব্যাপারে, তাহলে আমার এই অর্থ বছরে কি পরিমাণ আয় হয়েছে, কি পরিমাণ সম্পদ সৃষ্টি হয়েছে, এই এবং আয় এবং সম্পদ থেকে সরকারি বিধিবিধান অনুযায়ী আমার উপর ট্যাক্স কত টাকা আরোপিত হয়েছে, এবং আরোপিত ট্যাক্সটা সরকারের কাছে কিভাবে পরিশোধ করব, এবং সরকারের কর বিভাগ থেকে যদি আমার নামে কোনো নোটিশ আসে, তাহলে সেই নোটিশের উত্তর কিভাবে দিতে হবে, এর জন্য আমরা কি করি? সাধারণত আইনজীবীর কাছে যাই, মানে একজন উকিলের কাছে যাই। সাধারণত বড় বড় কোম্পানিগুলোর নিজস্ব উকিল আছে, কোনো একটা আইন কোম্পানির সাথে তারা চুক্তিবদ্ধ থাকে, তারা বাৎসরিক এদেরকে একটা পেমেন্ট দিয়ে থাকে। আর ব্যক্তিগতভাবে মনে করে আমি একজন উকিলকে আমার ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য তাকে 5,000 টাকা দিলাম, এবং বড় বড় কোম্পানির ক্ষেত্রে এটা চুক্তিবদ্ধ, এটা অঙ্ক বিরাট একটা অঙ্ক হয়। এই যে 5,000 টাকা, এটা কিন্তু কর না। এই কর পরিশোধ করার জন্য আমি যে আইনি পরামর্শ নিচ্ছি সেটার ফি। এটার সাথে মনে করো করের বিবরণী তৈরি করতে হয়, আনুষঙ্গিক খরচ আছে। এই আনুষঙ্গিক খরচ মনে করো
2000 টাকা পড়ল। এবং এই যে আমাদের কর অফিসে যাতায়াত করতে হয়, আসা যাওয়া করতে হয়, এইটার জন্য আমার যাতায়াত বাবদ আরো 1000 টাকা খরচ হলো। এই যে 5000, 2000, 7000, 1000 সমান কত? 8000। এই 8000 টাকা আমাকে 25000 টাকা কর পরিশোধ করতে গিয়ে এই 8000 টাকা আনুষঙ্গিক ব্যয় আমাকে বহন করতে হচ্ছে। এইটাকে বলা হয় ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন, অর্থাৎ পরোক্ষ আর্থিক প্রভাব। এবং তোমরা দেখবা বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন ফার্মের সাথে চুক্তিবদ্ধ থাকে। এই ফার্মগুলো তাদেরকে আইন সংক্রান্ত কর সংক্রান্ত পরামর্শ দেয় এবং একটা ফিস নেয়। এই ফিসগুলোই হচ্ছে করের পরোক্ষ আর্থিক ভার। তাহলে দেখা গেল যে মনিটারি বার্ডেনটা দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে ডাইরেক্ট মনিটারি বার্ডেন, এটা হচ্ছে সরকারকে ঠিক যে পরিমাণ কর পরিশোধ করি সেটা যদি 50 লক্ষ টাকা হয়, এই 50 লক্ষ টাকা হচ্ছে ডাইরেক্ট মনিটারি বার্ডেন। অন্যদিকে এই 50 লক্ষ টাকা পরিশোধ করতে গিয়ে উকিল বাবদ এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয় বাবদ যদি আমরা 50,000 টাকা যদি খরচ করি, এই 50,000 টাকা হচ্ছে করের ইনডাইরেক্ট মনিটারি বার্ডেন, অর্থাৎ পরোক্ষ আর্থিক প্রভাব। তাহলে কর ভারের যে ফার্স্ট পার্ট যেটা মনিটারি বার্ডেন, এটা যে দুটো অংশে বিভক্ত, একটা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, সেটি আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব করের রিয়েল বার্ডেন। করের কি রিয়েল বার্ডেন। এবং আসলে একটি অর্থনীতিতে করের মনিটারি বার্ডেনের চেয়ে রিয়েল বার্ডেনের গুরুত্ব অনেক বেশি। রিয়েল বার্ডেনটাকে আমরা বাংলায় বলেছি করের প্রকৃত ভার। কর আরোপ করা হলে মানে যারা করটা প্রদান করে তাদের কর্মস্পৃহা, কর্মোদ্যম যাই বলি না কেন, এটা হ্রাস পায়। অর্থনীতিতে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়, অর্থনীতিতে বিনিয়োগ বাধাপ্রাপ্ত হয়, নিয়োগ এবং উৎপাদন হ্রাস পেতে পারে। এই যে কর আরোপের পর অর্থনীতিতে যে বিরূপ প্রতিক্রিয়াটা পড়ে, এইটাকে বলা হয় ট্যাক্সের রিয়েল বার্ডেন, প্রকৃত ভার। আমি আবারও বলছি, কর আরোপ করার কারণে যেমন মনে করো আমি এমন ক্যাপাসিটি এবং যোগ্যতা আমার আছে যে মাসে 5 লাখ টাকা আমি ইনকাম করতে পারি। এখন যদি দেখা যায় সরকার এর 60% ট্যাক্সের মাধ্যমে আমার কাছ থেকে নিয়ে যায়, মানে 5 লাখ টাকার ভিতরে 3 লাখ টাকা যদি করের মাধ্যমে নিয়ে যায়, আমার কাছে থাকে 2 লক্ষ টাকা। তখন এই উচ্চ কর হারের কারণে আমার মধ্যে একটা বিষয় জাগ্রত হতে পারে যে আমার এত পরিশ্রম করে লাভ কি, কারণ একটা বড় অংশ তো সরকার নিয়ে যাচ্ছে, আমি কম পাচ্ছি। তো এই মানসিকতা যখন আমার ভিতরে প্রবেশ করবে, সেইটা আমার কর্মস্পৃহা, আমার কর্মোদ্যমকে হ্রাস করতে পারে। কর আরোপের ফলে অর্থনীতিতে বিনিয়োগ, উৎপাদন, নিয়োগ ইত্যাদির উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। ভোগের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। ভোক্তার এবং উৎপাদকের, প্রডিউসার অ্যান্ড কনজিউমার সারপ্লাসের মধ্যে
মানে ভোক্তার এবং উৎপাদকের উদ্বৃত্তের মধ্যে পরিবর্তন দেখা দিতে পারে। অর্থনীতিতে ডেড ওয়েট লস, মৃতবার ক্ষতি। ডেড ওয়েট লস মানে কি, যে অর্থনীতির পরিবর্তনের ফলে আগের একটা উদ্বৃত্ত যেটা কনজিউমার বা উৎপাদক যে কোনো একজন একটা উদ্বৃত্ত পেত, অর্থনীতির পরিবর্তনের কারণে সেই উদ্বৃত্তটা উৎপাদকও পায় না, কনজিউমারও পায় না, অথবা সেটা সরকারের রাজস্ব খাতেও এটা যাচ্ছে না, এটা অর্থনীতি হতে একেবারে হারিয়ে যায়। এটাকে বাংলায় বলে মৃত্যুবার ক্ষতি, ইংরেজিতে বলে ডেড ওয়েট লস। ডেড ওয়েট লস, ডেড ওয়েট লস, ডেড ওয়েট লসের সৃষ্টি হতে পারে। এটাকে বলা হয় ট্যাক্সের রিয়েল বার্ডেন, মানে করের প্রকৃত ভার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস বুঝলাম যে কর ভার কি, আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে কর ভার কি বললে আমরা এই বিষয়গুলো আমরা লিখতে পারবো। এখন এই কর ভার বন্টনের ক্ষেত্রে আমাদের কিছু নীতিমালা রয়েছে, কিছু বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমরা কি করি, কর ভার বন্টন করি। অর্থাৎ কর ভার বন্টনের ক্ষেত্রে যে কিছু বিষয়, যেগুলো অবজেক্টসগুলো রয়েছে, সেই অবজেক্টসগুলো কি সেটা এখন আমি আলোচনা করব। প্রথম যে অবজেক্টসটা হচ্ছে আমাদের কর ভার বন্টনের ক্ষেত্রে, এক নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজস্ব আহরণ। রাজস্ব আহরণ, কারণ তোমরা জানো যে একটা সরকারকে প্রতি বছর বাজেট ঘোষণা করতে হয়। যেমন এই 2026-2027 অর্থ বছরে সরকার 9,38,00,000 টাকা, ভুল বলেছি, 9,38,00,000 টাকা বাজেট ঘোষণা করেছেন। অর্থাৎ সরকার 9,38,00,000 টাকা 2026-27 অর্থ বছরে ব্যয় করবেন। তাহলে এই টাকাটা সরকার রাজস্ব হিসেবে জনগণের নিকট থেকে আদায় করে থাকে। এবং সাধারণত জিডিপির 25% বা কোথাও 30% করের মাধ্যমে রাজস্ব আদায় করা হয়। বাংলাদেশে এটা মান খুবই কম, মাত্রা খুবই কম, 8.4%-এর কাছাকাছি, 8.4%-এর কাছাকাছি। কিন্তু একটা ভালো অর্থনীতিতে কর রাজস্ব হওয়া উচিত জিডিপির অ্যাটলিস্ট 25%। সেখান থেকে আমরা অনেক পিছিয়ে আছি, সেটা হচ্ছে 8.4%। তাহলে কর ভারটা এমনভাবে বন্টন করতে হবে যাতে আমরা রাজস্বটা কি করতে পারি, সর্বোচ্চ করতে পারি। এবং এক্ষেত্রে কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি। আমরা মাত্র জিডিপির 8.5% আমরা আদায় করি, 8.4%-এর কাছাকাছি আমরা আদায় করি। এর মানে আমাদের রাজস্ব আদায় বৃদ্ধির জন্য আমাদের কর আদায়ের ভিত্তিগুলো সম্প্রসারিত করতে হবে। ভিত্তিগুলো মানে কি? ভিত্তিগুলো হচ্ছে মানে যে খাত থেকে আমরা কর আদায় করি। যেমন মনে করো যে এক সময় যে মোবাইলের কথা বললে আমাদের কোনো কর দিতে হতো না, এখন কিন্তু রিচার্জ করলে আমাদের 15% ভ্যাট হিসাবে কর দিতে হয়। তো যখনই মোবাইলের উপরে করটা আরোপ করা হলো, মানে করের একটা ভিত্তি কি করা হলো, বৃদ্ধি করা হলো। তো ভিত্তি যত সম্প্রসারিত করা হয়, করের জালটা ততই কি হয়, বৃদ্ধি পায়। এবং কর ভারটা এমনভাবে বন্টন করতে হবে যাতে সামগ্রিকভাবে ভারটা যাতে কি হয়, কম পড়ে, কিন্তু কর রাজস্ব যাতে কি হয়,
সর্বোচ্চ হয়। 2 নম্বর বিষয়টা হচ্ছে আমাদেরকে সামাজিক ন্যায় বিচারটা দেখতে হবে। কি দেখতে হবে? সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার বলতে আমরা কি বুঝেছি? সামাজিক ন্যায় বিচার বলতে আমরা বুঝেছি যে করটা এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, তা ভারটা এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, সেক্ষেত্রে যারা নিম্ন আয় শ্রেণীর তাদের উপর যাতে কর ভারটা কম পড়ে, এবং যারা উচ্চ আয় শ্রেণীর তাদের উপর যাতে কর ভারটা বেশি হয়। কারণ রাজস্ব তো অবশ্যই আদায় করতে হবে, এবং এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যদি আমরা কর ভারটা এমনভাবে বন্টন করি যেখানে নিম্ন আয় শ্রেণীর উপর ভারটা বেশি, উচ্চ আয় শ্রেণীর উপর ভারটা কম, তাহলে সেক্ষেত্রে করের বার্ডেন অফ ট্যাক্সেশনটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে নিম্ন আয় শ্রেণীর ক্ষেত্রে ভারটা কি হতে হবে? করের বোঝাটা কম ফেলতে হবে, উচ্চ আয় শ্রেণীর ক্ষেত্রে বেশি ফেলতে হবে। এবং এক্ষেত্রে প্রত্যক্ষ করের কোনো বিকল্প নাই, এবং প্রত্যক্ষ করটা যত ইনক্রিজিং হবে, অর্থাৎ যত আমরা ইনক্রিজিং রেটে মানে ক্রমবর্ধমান হারে ডাইরেক্ট ট্যাক্স, বাংলায় বলে প্রত্যক্ষ কর, সাধারণত আয়কর, মুনাফা কর, সম্পদ কর, এগুলো আমরা যখন আরোপ করতে পারব তখনই এই কর ভারটা ধনিক শ্রেণীর উপরে বেশি পড়বে, এবং সামাজিক ন্যায় বিচারটা কি হবে? প্রতিষ্ঠিত হবে। 3 নম্বরটা অত্যন্ত ইম্পর্টেন্ট কর ভার বন্টনের ক্ষেত্রে ত্যাগের সমতা। ত্যাগের কি সমতা? মানে স্যাক্রিফাইস। কর প্রদান করা মানে কি? আমার টাকা সরকারকে দেওয়ার অর্থ হচ্ছে আমি স্যাক্রিফাইস করছি। এবং এই স্যাক্রিফাইসের ক্ষেত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ক্ষেত্রে সমতা সৃষ্টি করতে হবে। এটাকে বলা হয় ত্যাগের সমতা। মনে করো সমাজে একজনের বাৎসরিক আয় 10 কোটি টাকা, আরেকজনের বাৎসরিক আয় হচ্ছে 10 লক্ষ টাকা। যার বাৎসরিক আয় 10 কোটি টাকা, উনি বছরে 1 লক্ষ টাকা কর দেন। আবার যার বাৎসরিক আয় 10 লক্ষ টাকা, উনিও বছরে 1 লক্ষ টাকা কর দেন। এক্ষেত্রে করের পরিমাণ সমান, কিন্তু ত্যাগের দৃষ্টিকোণ হতে ত্যাগ সমান নয়। কারণ যার কাছে 10 কোটি টাকা আছে তার কাছে 1 লক্ষ টাকার গুরুত্ব, আর যার কাছে 10 লক্ষ টাকা আছে তার কাছে 1 লক্ষ টাকার গুরুত্ব, দুটি কিন্তু সমান নয়। বরং 10 লক্ষ টাকা যে আয় করে বছরে তার কাছে 1 লক্ষ টাকার গুরুত্ব অনেক বেশি, এবং সরকারকে 1 লক্ষ টাকার ট্যাক্স প্রদানের মাধ্যমে তার ত্যাগের হারটা কি বেশি। এই জন্য বলা হয়েছে শুধু প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে সমপরিমাণ কর যদি আদায় করা হয় তাহলে কিন্তু যে ত্যাগের ক্ষেত্রে সমতা অর্জিত হবে না। এক্ষেত্রে যারা আয় কম তাদের ত্যাগের হারটা বেশি হবে। এই জন্য করভার বন্টনের ক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রে সমতাটা নিশ্চিত করতে হবে। এবং এটি আবারও বলছি, ক্রমবর্ধমান হারে প্রত্যক্ষ কর আরোপের মাধ্যমে এটি সম্ভব। এটি কখন ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ করের মাধ্যমে এটি সম্ভব নয়। কেন পরোক্ষ করের মাধ্যমে সম্ভব নয়? মনে করো যে পরোক্ষ কর মানে কি? দ্রব্যের উপর যে কর আরোপ করা হয় সেটা হচ্ছে পরোক্ষ কর। দ্রব্যের উপর যে কর আরোপ করা হয় সেটা হচ্ছে পরোক্ষ কর। এখন ধরো এই মোবাইলটা আমি 50,000 টাকা দিয়ে ক্রয় করলাম, যার ভিতরে ইনডাইরেক্ট ট্যাক্স রয়ে গেছে 2,000 টাকা।
আবার আরেকজন ব্যক্তি তার ইনকাম আমার ইনকামের 50 গুণ, সেও এই মোবাইলটা কিনেছে 50,000 টাকা দিয়ে, তো সেও কিন্তু এই মোবাইলের জন্য ইনডাইরেক্ট ট্যাক্স যেটা ভিতরে রয়েছে পরোক্ষ কর 2000 টাকা দিয়েছে। তাহলে দেখো যে ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে দ্রব্যের উপর যে কর আরোপ করা হয়, সেই দ্রব্যটা নিম্ন আয়, মধ্যম আয়, উচ্চ আয় যারাই ক্রয় করুক না কেন, দ্রব্যপতি নিম্ন আয়, উচ্চ আয়, মধ্য আয় সবাই সমান হারে কর আরোপ করছে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনোভাবে ত্যাগের সমতা অর্জিত হবে না। দ্যাট মিনস ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কখনো ত্যাগের ক্ষেত্রে সমতা অর্জন করা সম্ভব নয়। এরপরে আসো সর্বোচ্চ সামাজিক কল্যাণ। কি বলেছি? সর্বোচ্চ সামাজিক কল্যাণ। সর্বোচ্চ সামাজিক কল্যাণ বলতে আমরা যেটা বোঝানোর চেষ্টা করেছি যে করটা এমনভাবে আরোপ করতে হবে, কর ভারটা এমনভাবে ডিস্ট্রিবিউশন হতে হবে যাতে সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হয়। আমরা যদি পরোক্ষ করও যদি আরোপ করি তাহলে এমন দ্রব্যের উপর পরোক্ষ কর আরোপ করব যে দ্রব্যগুলো সাধারণত নিম্ন আয় শ্রেণীর লোকেরা ভোগ করে না, উচ্চ আয় শ্রেণীর লোকেরা ভোগ করে। আমরা যদি প্রত্যক্ষ কর বা ইনকাম ট্যাক্সের উপর যদি গুরুত্ব আরোপ করি এবং বিভিন্ন শ্রেণীর আয় লোকদেরকে যদি আমরা ইনকাম ট্যাক্সের ভিতরে যদি নিয়ে আসি, তাহলে আয়ের প্রত্যেকটা ধাপে ধাপে ট্যাক্সের হারটা ক্রমবর্ধমান হতে হবে। তখনই কি হবে? সামাজিক কল্যাণটা সর্বোচ্চ হবে। এরপরে হচ্ছে 5 নাম্বার, খরচ সর্বনিম্নকরণ। খরচ সর্বনিম্নকরণ। কারণ ট্যাক্স আদায় করতে গেলে বিভিন্ন ধরনের কর্মচারী রাখতে হয়, ওই কর্মচারীদেরকে বেতন দিতে হয়। আবার ট্যাক্সের পদ্ধতি আছে, পদ্ধতি যদি জটিল হয় তাহলে ট্যাক্স আদায় করতে খরচ কি হবে? বেশি পড়বে। এবং এই খরচটা যারা আদায়ের কর্তৃপক্ষ তাদেরও খরচ যদি বেশি হয়, যারা ট্যাক্স পরিশোধ করে তাদেরও যদি খরচের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে দেখা যাবে যে কাঙ্ক্ষিত মাত্রার রাজস্ব কি আদায় হবে না। অতএব কর ভারটা এমনভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে যাতে এটা সবার কাছে সহজবোধ্য হয়, সবাই যাতে কর সহজে হিসাব করতে পারে। আর সহজবোধ্য এবং সহজে যদি কর যদি হিসেব করা যায়, তাহলে কর আদায় এবং কর প্রদানের ক্ষেত্রে খরচটা কমে আসবে। এরপরে মনে করো যে আমরা যে করের ক্ষেত্রে প্রত্যক্ষ করের আধিক্য থাকতে হবে। কার? ডাইরেক্ট ট্যাক্স, প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ করের আধিক্য মানে ডাইরেক্ট ট্যাক্সের আধিক্য থাকতে হবে। আমাদের দেশে যেটা দুর্ভাগ্য, ডাইরেক্ট ট্যাক্স প্রায় 34% আসে, আর বাকি আসে 60% ইনডাইরেক্ট ট্যাক্স। যেখানে উন্নত বিশ্বে যে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে 66 বা 67%, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে আপনার এই 33 বা 34%। আমাদের দেশে কিন্তু এটার পুরোটা উল্টা। আমাদের দেশে ইনডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা কি বেশি। কারণ আপনারা দেখবেন ভ্যাটের কথা শুনেছেন, আবগারি শুল্কের কথা শুনেছেন, বিক্রয় করের কথা শুনেছেন, সম্পূরক শুল্ক কমপ্লিমেন্টারি ট্যারিফের কথা আপনারা শুনেছেন। অল আর ইনডাইরেক্ট ট্যাক্স। এবং এই ইনডাইরেক্ট ট্যাক্স ধনী গরিব সবাইকে কি করতে হয়? দ্রব্য ক্রয় করলে সমান পরিমাণে দিতে হয়। ঠিক আছে, এই জন্য উন্নত দেশে ইনডাইরেক্ট ট্যাক্সটাকে পরিহার করা হয়, এটার হারটা কম রাখা হয়, ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণটা কি করা হয়? বেশি রাখা হয়। কিন্তু বাংলাদেশে ডাইরেক্ট ট্যাক্সের পরিমাণ মাত্র হচ্ছে 34%। এই জন্য যে কর ভারটা এমনভাবে বন্টন করতে হবে যেক্ষেত্রে প্রত্যক্ষ করের পরিমাণটা যাতে কি হয়? বেশি হয়। এরপরে মনে করেন যে প্রগতিশীলতা থাকতে হবে। ঠিক
ঠিক আছে, 7 নাম্বার কি বলছি, প্রগতিশীলতা থাকতে হবে। হ্যাঁ, করভারটা এমনভাবে বন্টন করতে হবে, এটা প্রগতিশীলতা থাকতে হবে। অর্থাৎ করের আমরা যে ভিত্তিগুলো নির্ধারণ করব, এই ভিত্তিগুলোতে যাতে আমরা কর হার এমনভাবে নির্ধারণ করব ধনিক শ্রেণীরা এইটাতে অধিকারে কর আরোপ করতে পারে। যেমন আয়করের ক্ষেত্রে বা মুনাফা করের ক্ষেত্রে বা সম্পদ করের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধাপ নির্ধারণ করে ফেলি, এবং যারা উচ্চ ধাপে থাকে তারা 20%, 25% রেটে কি করে কর পরিশোধ করে। এবং ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু এই প্রগতিশীলতা নির্ধারণ করা যায় না। এটা যদি আমি যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে 15% যদি ভ্যাট ধরি, তো এইটা বিভিন্ন খাতে এটা বাড়ানোর সুযোগ নেই, কমানোরও কি সুযোগ নেই। ধনী কিনুক দরিদ্র কিনুক সবাইকে ওই 15% ভ্যাট দিয়ে কি করতে হবে, কিনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের এই 13 নম্বর লেকচারে তোমাদের সাথে আলোচনা করেছি যে বার্ডেন অফ ট্যাক্সেশন, করভার নিয়ে আলোচনা করেছি, এবং আলোচনা করেছি যে করভার বন্টনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। আর বলেছি যে করের যে তত্ত্বগুলো, ভলেন্টারি অ্যাপ্রোচ থিওরি, এরিক লিন্ডের তত্ত্বটা আলোচনা করেছি, প্লেলিস্টে আছে প্রথম দিকে। সামনের ক্লাসে আমি কর প্রদানের সামর্থ্য তত্ত্ব আমি আলোচনা করব। অতএব নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবকেও কি করবেন একটু বলবেন, ক্লাসগুলো একটু করবেন, নিয়মিত দেখবেন। আমি ওই 10 মিনিটের লেকচার দিতে পারি না। যারা 10 মিনিট 5 মিনিটের লেকচার খুঁজেন তারা ইউটিউবে ওই লেকচারগুলো ফলো করবেন। আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই যাতে আপনারা ইকোনমিক্স বুঝতে পারেন, ভবিষ্যতে যাতে কাজে লাগে। ভবিষ্যতে কেউ যদি আপনাকে ইকোনমিক্স সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর যাতে আপনি দিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকুন।